তোমারও কি এটাই মনে হচ্ছে আমি সুযোগের সৎ ব্যবহার করছি? আমি সুযোগের সৎ ব্যবহার করছি না, উল্টে আমার তো আফসোস হচ্ছে যে কেন আমি সেদিন থামালাম নিজেকে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন কেন আমি আমার কথায় স্টিক করলাম না? যখন সেদিন তোমার সাথে হিয়ার এনগেজমেন্ট হচ্ছিল তখন কেন আমি নম্রতার সাথে তোমার এনগেজমেন্টটা মেনে নিলাম? যদি আমি আমার জেদ ধরে বসে থাকতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আর আমার তো মনে হয় নম্রতার মিথ্যে ভালোবাসা সত্যি তোমাকে অন্ধ করে দিয়েছে ঈশান। সেই জন্যই তো তুমি হিয়ার সত্যিকারের ভালোবাসাটা কোনোদিন দেখতেই পেলে না। নম্রতার ভালোবাসা মিথ্যে ছিল না মম, অবশ্যই মিথ্যে ছিল ভালোবাসা ওর। যদি নম্রতার ভালোবাসা সত্যি হতো না তাহলে এইভাবে মণ্ডপ ছেড়েও পালিয়ে যেত না। ও কোনোদিন কারোর ফিলিংসকে মূল্য দিতেই শেখেনি। ঈশান, তুমি নিজের অবস্থা দেখেছো? আর তোমার মায়ের অবস্থাটা একবার দেখো। যদিও তোমাকে ভালোবাসতো না তাহলে তোমাদের এত কষ্ট দিয়ে কোনোদিন চলে যেত না। ও তো সারা জীবন ধরে শুধু মহান হওয়ার ড্রামা করে গেছে, সবার চোখে শুধু আদর্শ মেয়ে হয়ে থাকতে চেয়েছে, আর সেটাই করেছে ও। কারণ যদি ও অন্য কারোর ফিলিংসকে এতটুকু মূল্য দিতে শিখতো তাহলে এই মণ্ডপ ছেড়েও কখনো যেত না। কতবার তো তুমি কারণ জিজ্ঞেস করলে, কিন্তু ওকে কোনো কারণ বলতে পেরেছে? পারেনি তো। আমি তো অন্তত ওই রকম নই, ভালো সেজে থাকার নাটকটা তো করি না। যা বলি সবার মুখের ওপর বলি, গলা ফাটিয়ে বলি। এই প্রথমবার জেসমিন কোনো কাজের কথা বলেছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছেন। যে মানুষগুলো ওকে সারা জীবন ধরে পালন করলো তাদেরকে কাঁদিয়ে কষ্ট দিয়েও চলে গেল। আর এখন আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। তুই চুপ করে থাকিয়া, আমি আজ কোথাও যাব না। এনগেজমেন্টের দিনও তুই আমাকে চলে যেতে বাধ্য করেছিলিস, আর আমি চলেও গেছিলাম। পরিণতি দেখছিস তো? কিন্তু এবার অনেক হয়েছে, আমি আর কোথাও যাব না। আজ আমি আমার মা হওয়ার কর্তব্য অবশ্যই পালন করব। হিয়া না হয় ছেলে মানুষ, কিন্তু তোমরা তো সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো অবস্থাটা? রেনুকা, তুমি একবার নিজেকে দেখো তো, ঈশানকে দেখো। আরে পরিস্থিতিটা বোঝো। কাম অন মম, কাম অন। তুমি তো পছন্দই করতে না ঈশানকে। তুমি তো আমার বিয়েটা কোনো রিচ কানাডিয়ানের সঙ্গে করাতে চেয়েছিলে। হঠাৎ করে হয়েছেটা কি তোমার বলো তো, যে তুমি হঠাৎ করে ঘুরে ফিরে ঈশানের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? হ্যাঁ, আমি চাইছি তোর সাথে ঈশানের বিয়ে দিতে, কারণ আমি তোর সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পেরেছি হিয়া। আমি নিজের চোখে দেখেছি যে তুই কতটা ভালোবাসিস ঈশানকে। তোর মনে ঈশানের প্রতি যে ভালোবাসাটা আছে না, তার বাইরে গিয়ে আমি আর কিছু দেখতে চাই না, কোনো রিচ কানাডিয়ান কেউ না। যদি আমি আমার মেয়ের জন্য এত কিছু করতে পারি তাহলে তুই কি তোর ভালোবাসাটার জন্য একটা পাও এগিয়ে আসতে পারিস না? আর হিয়া, আমি অবাক হয়ে যাচ্ছি, তোর তো কোনোদিনও তনুর সঙ্গে দেখাই হয়নি, আর না তুই ওকে চিনিস, তাহলে ওর মতন মহান হওয়ার অ্যাক্টিং কেন করছিস তুই? আরে এসব ত্যাগ আর বলিদানের মেডেল নিয়ে কিচ্ছু পাবি না তুই। তাই তোর ভালোবাসায় ফোকাস কর, এবার নিজের ভালোবাসাটাকে পাওয়ার চেষ্টা কর। তুই দেখতে পেলি তো কিভাবে তোর বোন তোর ভালোবাসাকে একা অসহায় ছেড়ে দিয়ে চলে গেল। এবার ঈশানকে সামলানো তোর কর্তব্য, তোর দায়িত্ব আর তোর অধিকারও। মম, এইসব কিছু কোনোদিনও হবে না, প্লিজ চুপ করো। সাবধানে মম। হিয়া, তোমার মা একদম ঠিক বলেছেন। ঈশান একেবারে ভেঙে পড়ার আগেই তুমি ওকে সামলে নাও। ওকে বিয়ে করো তুমি।
আন্টি আন্টি এরকম হতে পারে না। আপনি প্লিজ মমের কথায় কান দেবেন না। মম যা খুশি যখন খুশি বলে, এটা কখনো হতে পারে না। আপনিও জানেন যে ঈশান শুধু নম্রতাকে ভালোবাসে। ও কোনোদিনও অন্য কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যাকসেপ্ট করতে হবে হিয়া। ওকে নম্রতাকে ছাড়া বাঁচা শিখতে হবে। কেউ চলে গেলে আমরা তাকে ছেড়ে বাঁচতে শিখে জীবনে এগিয়ে যাই, তাই না হিয়া? আর নম্রতা তো ওকে নিজে থেকেই ছেড়ে চলে গেছে। ওর মেহেন্দির রং আমার ছেলেটার জীবনের সব রং কেড়ে নিয়েছে। কাউকে তো চাই যে ওর জীবনটা আবার সাজিয়ে তুলবে। ওকে ভালোবাসার মতো একজন কাউকে তো চাই। বলছি ওকে তুমি বিয়ে করো হিয়া। না আন্টি, আপনি কেন বলছেন এসব? আপনি জানেন প্লিজ চুপ করো তোমরা সবাই। আর কেউ একটা কথাও বলবে না। এখানে কোনো নেগোসিয়েশন চলছে? একটা মেয়ে মণ্ডপ ছেড়ে পালিয়েছে তাই আরেকজন বসবে, একজন ভালোবাসেনি তাই অন্যজন বাসবে। তোমরা কি আমাদের জীবন নিয়ে মজা করছো? আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এই বিয়ে আর এই বিষয়টা এখানেই শেষ করুন। প্লিজ। মম কোথায় কষ্ট হচ্ছে বলো আন্টি? ডাক্তারবাবু এসে গেছেন, আসুন। চলো মা। চলো চলো, সাবধানে চলো। কি স্বার্থপর মা তুমি, সব সময় শুধু নিজের কথা ভেবে গেছো। দাদু, জাসমিনের কথা শুনলে আমার সবসময় স্বার্থপর মনে হয়, আজও মনে হচ্ছে। কিন্তু আজও এই স্বার্থপরতা আজও নিজের জন্য নয়, অন্যের স্বার্থ পূরণের জন্য করছে। তাই আজ আমার মনে হচ্ছে যে ঈশানকে তোরই বিয়ে করা উচিত। দেখ মা হিয়া, নম্রতা আর ঈশানকে এক করবার জন্যে অনেক কষ্ট করেছিস। তুই যতই চেষ্টা কর না কেন, হয়তো ওদের দুজনেরই কপালে এই বিয়েটা লেখাই নেই হয়তো। দেখ মা, আমি জানি না যে আজ যেটা হলো কেন হলো। হয়তো মা, ওদের দুজনের বন্ধনের সঙ্গে তোর জীবনটাও হয়তো জড়িয়ে ছিল। ওর বন্ধন ছিন্ন হয়ে তোর ভালোবাসার জয় হলো। আমার ছেলের জীবনটা যেন নষ্ট না হয় দাদা। ঈশানকে একটু বোঝান, ও যেন হিয়াকে বিয়ে করে। হিয়া মা তুমি কোথায়? হিয়া আমার ছেলেটাকে তুমি বাঁচাও। হিয়া খুব কষ্ট পাচ্ছে ও, ওকে তুমি সামলাও, ওর কিছু একটা হয়ে যাবে। আপনারা প্লিজ সামলান ওনাকে, ওনার ব্লাড প্রেশার বাড়ছে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বৌদি কি করছো তুমি? শান্ত হও একটু, কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই রাজি হয়ে যা ঈশান। এই বন্ধনের দায়িত্ব এবার তোকে নিতে হবে মা। দাদু তুমি কি বলছো? আমি নম্রতার জায়গা নিতে পারবো না দাদু। তুমি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না। আমি এসবের কথা ভাবতেও চাই না দাদু, প্লিজ তুমি। ওরে মা, ভাবার সময় আর নেই রে হিয়া, রাজি হয়ে যা মা। দাদু এরকম করো না। দাদু প্লিজ রাজি হয়ে যা মা। দিদা বলে দে।
নম্রতা ঈশানের জীবনে আর কখনো ফিরবে না। হ্যাঁ বলে দে মা। নম্রতা ফিরে আসবে। তোমরা প্লিজ এইসব কিছু করো না। দেখ মা, একবার তনুকেও এসব করতে হয়েছে, আর ওর এই ত্যাগকে আজ পর্যন্ত মনে রেখেছি আমরা। আর তুই তো ঈশানকে ভালোবাসিস, তাই না? মামি দিদা, আমি ঈশানকে ভালোবাসি, ঈশান আমাকে ভালোবাসে না। ওর মনে শুধুমাত্র নম্রতা আছে। তোমরা কেন এইসব কথা বলছো? হিয়া, রাজি হয়ে যা মা, এটাতেই সবার ভালো হবে রে। না মামি দিদা, রেণুকার শরীর খুব খারাপ রে, উপরওয়ালা না করুন কিছু যদি হয়ে যায়, ঈশানের কি হবে? বড় দিদা, না ঈশানের কোনো কিছু হবে না, রেণুকা আন্টির কিছু হবে। তো তোমরা আমাকে ক্ষমা করো, আমি এসব করতে পারবো না। দাদু, হিয়া